ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই টি-শার্টকে দেখুন, আমি দেখছি। ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, তুমি এখানে কেন? চাকরির ইন্টারভিউ দিতে একটা অফিসে এসেছিলাম। আর আপনি? একজন ক্রিমিনালের পিছু নিয়ে এখানে এসে হারিয়ে ফেলেছি। আপনার হাত থেকে ক্রিমিনাল পালাতে পারে, বিশ্বাসই হচ্ছে না। তুমি তাহলে পার্টি অফিসে যাও। ইয়েস স্যার। মিটিং এর চিঠিগুলো ড্রেস পাস করে দাও। আমি মিনিস্টার সাহেবকে ফোনে বলে দিচ্ছি। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। আমাকে দেখেছেন স্যার? বসুন মিস্টার মাসুদ। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আপনি না থাকলে আজ হয়তো আমাকে মরতে হতো। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি স্যার। নিজের নিরাপত্তার জন্য এত সিকিউরিটি না রেখে আপনার মতো এক মাসুদ রানা আমার পাশে থাকলে আমি নিজেকে অনেক নিরাপদ মনে করতাম। যদি কিছু মনে না করেন, আমার সিকিউরিটির দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। সময় কেন? আপনি জানেন আমার ভাই জেলে। ও রিলিজ হওয়ার পর আমি আমার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারবো। ও আই সি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আপনার ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ানোর ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সোহেল ভাই আমার, তুই কেমন আছিস? বৃষ্টি ভালো আছে? তোর জন্য খুব দুশ্চিন্তা করছে। আমি ভালো আছি, শুধু তোর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখানে তোর খুব কষ্ট হচ্ছে। তুই কোনো চিন্তা করবি না ভাই, আমি যত তাড়াতাড়ি পারে তোকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোকে নিয়ে যাবো ভাই, আমি তোকে নিয়ে যাবো ভাই, নিয়ে যাবো ভাই। মাসুদ, সোহেলের কোনো খবর পেলে? হ্যাঁ পেয়েছি। কোথায় সোহেল? ওকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? সোহেল জেল হাজতে। পুলিশ দাঙ্গাকারী সন্দেহে ওকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
তোমার সাথে ওর দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ও কেমন আছে? ভালো না, শুধু শুধু কান্নাকাটি করে, তোমার কথা বলে, নদীর কথা বলে, টুনির কথা বলে। ওর জন্য বৃষ্টি আমার খুব কষ্ট হচ্ছে। সোহেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি। আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি। আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি। সোহেল, তোমাকে আমি দুঃখ দিতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার অতীত জানলে তুমি আর এভাবে আমাকে ভালোবাসতে না। আমি তোমাকে কি করে বোঝাবো? এই নদীও একসময় পাহাড়ি নদীর মতো উচ্ছল ছিল। তার জীবনে ছিল অনেক স্বপ্ন। বাবা, বাবা! আরে নদী, তুই এই সময় বাড়িতে? বাবা, তোমাকে দেখার জন্য বান্ধবীদের ফাঁকি দিয়ে চলে এলাম। ফাঁকি দিয়ে মানে? কলেজ থেকে সবাই পিকনিকে গিয়েছিলাম। বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে আসার পথে ভাবলাম তোমাকে সারপ্রাইজটা দিয়েই যাই। ভালোই করেছিস, আজই তোর কাছে যেতে হতো। এই নে তোর মাস খরচের টাকা। এত টাকা কেন? আমার তো শুধু মাত্র 2,000 টাকা লাগবে। সব টাকা তো আমাকে দিয়ে দিলে, তুমি চলবে কি দিয়ে? রাগ তো, আমার জন্য তোকে ভাবতে হবে না। কি বলছো বাবা? এমনিতে তোমার শরীর কত ভেঙে গেছে। নিশ্চয়ই ভালো করে খাওয়া দাওয়া করনি। গত সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? না রে, মনে ছিল না। যাওনি? আমি কাছে না থাকলে তুমি নিজের ব্যাপারে এত উদাসীন হয়ে যাও কেন বলো তো? আচ্ছা, তোমার জন্য আমি কত দুশ্চিন্তায় থাকি জানো? আমার শরীর ঠিকই আছে মা, তোকে দেখে আমার সব রোগ সেরে গেছে। সেরে গেছে না ছাই? আমার মাথা ছুঁয়ে কসম খাও, তুমি আগামীকালই ডাক্তারের কাছে যাবে। তুই মন খারাপ করিস না তো। কেন মন খারাপ করবো না বলো? তুমি কোর্টের চাকরির পর দোকানে পার্ট টাইম চাকরি করো, আমার জন্য এত পরিশ্রম করো, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমার বুঝি মন খারাপ হয় না? আমার সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন তুই লাল শাড়ি পরে লাল টুকটুক বরের সাথে নতুন গাড়ি চড়ে শ্বশুর বাড়ি যাবি। বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে খুঁজছি, ভালো ছেলে পেলেই। এই দেখ, তোর জন্য গয়না পর্যন্ত গড়িয়ে রেখেছি। বাবা, ওরে দেখ না। তুমি বানিয়েছো যখন ঠিকই লাগবে। ও মা, 12টা বেজে গেছে। বাবা, আমি যাই। টিচার 1টার মধ্যে ক্যাম্পে আমাদেরকে না দেখে খেপে যাবে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস মা। হ্যাঁ, পাগলি মেয়ে। এই দাঁড়াও দাঁড়াও, তোকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে বাঁচা নদী। ইন্সপেক্টর সাহেব, আমার বান্ধবীকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বান্ধবী? এ তোর কেমন বান্ধবী? আমি আর পারুল একই কলেজে 3 বছর ধরে পড়াশোনা করি। ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে, এত ভালো যে হোটেলে পতিতাবৃত্তির দায়ে ওদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। ছি ছি, এসব কি বলছেন? একটা ভদ্র মেয়ের নাম এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? শরীর বিক্রি করতে ওদের লজ্জা হয় না, আর আমার বলতে লজ্জা হবে কেন? ওই তুই কে? তুইও কি ওর মতো ভালো মেয়ে মানুষ? ভদ্রভাবে কথা বলুন। ও, খালি মুখে কথা বললে অভদ্রতা হয় বুঝি? নগদ টাকা দিয়ে হয় কথা বলবো। এই, ধর ওকে, ওরা গাড়িতে হজতে বললে এমনি তেজ কমে যাবে। তুমি কি পতিতাবৃত্তি করেছো?
জি। তোমাকে 1500 টাকা জরিমানা করা হলো, টাকা জমা দিয়ে চলে যাও। এই, তুমি যাও। তুমি কি পতিতাবৃত্তি করেছো? না স্যার, আমি পতিতা নই, ভদ্র ঘরের সন্তান। আমি বাবার সঙ্গে দেখা করে ফিরছিলাম, রাস্তায় আমার বান্ধবীকে অ্যারেস্ট করে নিয়ে যেতে দেখি। তার কথা জিজ্ঞাসা করতে গেলে ওসি সাহেব আমাকে অ্যারেস্ট করে, আমাকে জোর করে পুলিশের জিপে তুলে নিয়ে এসেছে। একজন পতিতা যার বান্ধবী, সে কি করে ভালো মেয়ে হয়? সমাজের কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আই এম সরি। প্রথমবার গ্রেফতার হয়েছে বলে আমি তোমার ফাইনের টাকা কমিয়ে দিচ্ছি। তুমি 1000 টাকা ফাইন দিয়ে চলে যাও। যেখানে আমি কোনো অপরাধ করিনি সেখানে জরিমানা আমি কেন দেব? আর জরিমানার মানে কি আপনি জানেন? জরিমানা দেবার অর্থ স্বীকার করে নেওয়া যে আমি একজন পতিতা। সিরাজ, তুমি কি ওকে চেনো? হুজুর, ও আমার মেয়ে নদী, উইমেন্স কলেজে পড়ে। ও এমন কাজ করতে পারে না হুজুর। আমার অনুরোধ, আপনার দেয়া সাজা আপনি পুনর্বিবেচনা করুন হুজুর। আমার মেয়ে নির্দোষ। কলেজে পড়া মেয়ে কলেজে থাকলে কোনো সমস্যাই হতো না, কিন্তু পতিতাদের সাথেও গ্রেপ্তার হয়েছে। পতিতারা ওর বান্ধবী, আর তাই আমি ওকে জরিমানার সাজা দিয়েছি। রায় লেখা হয়ে গেছে, বদলানো সম্ভব নয়। তোমার মেয়েকে জরিমানা দিতে হবে। আমি ওর স্কুলে ভর্তি হওয়ার টাকা দিয়েছিলাম হুজুর। পয়সা খরচ করে ওকে শহরের বিখ্যাত কলেজে ভর্তি করিয়েছি হুজুর। ভালো পড়াশোনা করার জন্য শরীরের রক্ত পানি করে ওর হোস্টেলের খরচ আমি দিয়ে যাচ্ছি হুজুর। কিন্তু আজ বাবা হয়ে নিজের মেয়ের পতিতাবৃত্তির ফাইন আমি দিতে পারবো না হুজুর। নিজের মেয়েকে আমি পতিতা বলে মেনে নিতে পারবো না। আইন সবার জন্য সমান, তোমাকে ফাইন দিতেই হবে, নয়তো নদীকে 10 দিন জেল খাটতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস। আর পুলিশের মিথ্যে কথা শুনে ভুল বিচার করে আপনি পতিতা বানিয়ে আমাকে জরিমানা করেছেন। তুমি আদালতকে অবমাননা করছো। আপনি ভুল বলছেন। ভুল বিচার করে আদালতের অবমাননা করেছেন আপনি। মেডিকেল চেক আপ না করে আমাকে পতিতা বানিয়েছেন আপনি। কিন্তু আমি প্রমাণ করে দেব আমি পতিতা নই, আমি এখনো কুমারী। প্রমাণ করে দেব আপনার রায় ভুল। ইন্সপেক্টর সাহেব, এই আদালত নদীর মেডিকেল চেক আপ করানোর অর্ডার করছে, আর সেই রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করার জন্য আদেশ করছে। ওকে স্যার। উনি ঠিকই বলেছেন, শি ইজ ভার্জিন, উনি এখনো কুমারী। নো 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 নো, আমার রায় ভুল হতে পারে না। আমার রায় ভুল প্রমাণিত হলে বিচারক হিসাবে আমার জাজমেন্ট ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেভাবেই হোক প্রমাণ করতে হবে নদী কুমারী নয়। আমাকে
করে দিও সোহেল। তোমাকে দেবার মতো কিছুই আমার কাছে নেই। ওই হুমায়ুন কবিরকে আমি ছাড়বো না সোহেল, আমি তাকে ছাড়বো না। আমার ছেলের ফাঁসি হবে তোমার জেলে? আগের জেলারকে বদলি করে তোমাকে জেলখানায় এনেছি কিসের জন্য? শুধুমাত্র আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। এবার বলো, তুমি আমার জন্য কি করতে পারবে? আপনার ছেলের ফাঁসি আমি দেব। আপনি নিজে জেল গেট থেকে আপনার ছেলের লাশ বুঝে নেবেন, তারপর কবরস্থানে গিয়ে দাফন করে ফেলবেন। কিন্তু সেই ফাঁসি পাশার হবে না, হবে অন্য লোকের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো মাসুদ, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তোমার ভাইয়ের ব্যাপারে কতদূর অগ্রগতি হলো? আমি ওর সাথে হাজতে দেখা করেছি স্যার, 2-1 দিনের মধ্যে ছাড়া। আসসালামু আলাইকুম স্যার। ইয়ে জেলার সাহেব, আসুন। স্যার, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। বলুন। না স্যার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি না হয় স্যার। না না, তুমি বসো মাসুদ। জেলার সাহেব, ও আমার নিজস্ব লোক, আপনিও বসুন। কাল সকাল 5টায় আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে। 5:30 এলে ডেড বডি বুঝে নিতে পারবেন। ও জেলার নেভার। আমার ছেলে হলো ও একজন নৃশংস খুনি, একটা নিরীহ মেয়েকেও নিজ হাতে খুন করেছে। আমি ওর ডেড বডি গ্রহণ করতে যাব না। আপনি যদি লাশ গ্রহণ না করেন তাহলে তো পাশার ডেড বডি বেওয়ারিশ লাশ হিসাবে গণ্য হবে, মর্গে চলে যাবে। সরকারি খরচে তার দাফন কাফন হবে। ওতে দাও জেলার। যেদিন কোর্টে ওর ফাঁসির আদেশ হয়েছে সেদিনই সে বেওয়ারিশ হয়ে গেছে, ও আমার কাছে মরে গেছে। আপনার ছেলে ভুল করেছিল, তার পাপের সাজা সে পেয়েছে, তাই বলে তার লাশটা বেওয়ারিশ হতে দেওয়া ঠিক হবে স্যার? ছেলে হয়ে সে তার বাবার প্রতি কর্তব্য পালন করতে পারেনি, কিন্তু বাবা হয়ে আপনার ছেলের প্রতি অবিচার কেন করবেন? ছেলের লাশ আপনাকে গ্রহণ করতে হবে না স্যার, আমি গ্রহণ করব, রেজিস্টারে আমি সাইন করব। আপনি শুধু আমার পাশে থাকবেন। একজন বাবা হিসেবে না হলেও দেশের জনগণের প্রতিনিধি হিসাবে এইটুকু আপনাকে করতেই হবে স্যার। বেশ, তাই হবে। আমি তোমার সাথে যাব। তৈরি হয়ে যাও, আজকে তোমাদের খালাস অর্ডার এসে গেছে। বাকি সবাই হাজতে ফিরে যাও। যাও। কপাল খারাপ। কপালে ডান কপালে দাগ, ডান কাঁধের উপরে দাগ। স্যার, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, স্যার। ডান কপালে দাগ দে। গলার এখানে দাগ দে। কি হলো? দুঃস্বপ্ন দেখেছো? না, শোলের জন্য মনটা হঠাৎ কেমন যদি করে উঠল। তুমি না বললে কয়েকদিনের মধ্যে তুমি ছাড়া পেয়ে যাবে? ছাড়া পাবে জানি, কিন্তু তবু। কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে, শুয়ে পড়ো।
না, 5টা বেজে গেছে। হুমায়ুন সাহেবকে নিয়ে জেলখানে যেতে হবে। তার ছেলের আজ ফাঁসি। ফাঁসি? কিন্তু তুমি যাবে কেন? ছেলে খুনি বলে হুমায়ুন সাহেব যেতে চাচ্ছিলেন না, আমি তাকে রাজি করিয়েছি। যাই, আমি তৈরি হয়নি। ভালো করে গোসল করা, জীবনের শেষ গোসল, কোনো কিছুর কমতি যেন না হয়। মাসুদ ভাইয়া কেন? এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঝামেলা না করে নিয়তির লেখন মেনে নেওয়া ভালো। শনাক্তকরণ চিহ্ন দেখাও, কপালে আর কাঁধের কালো দাগ। তোমার নাম কি? তোমার নাম বলো। সদরুল পাশা, তাই না? শোনো পাশা, এখন তোমার ফাঁসি কার্যকর করা হবে। ও তো কিছুই বলছো না। তোমার এখন ফাঁসি হবে, তুমি জানো? গতকালও তোতা পাখির মতো কথা বলছিল, আজ ফাঁসির কথা শুনে তার কথা বলা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ক্যারি অন। গাড়িতে পানি আছে মাসুদ, খেয়ে নাও।
স্যার, লাশ এসে গেছে। গাড়ি তুলে বলো। লাশের মুখটা খুলুন। স্যার, আমি এখানে এসেছি শুধু তোমার কথায়, পাশার চেহারা দেখার জন্য নয়। এ ব্যাপারে তুমি আমাকে আর অনুরোধ করবে না। ঠিক আছে স্যার, লাশ কবরে নামাও। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। স্যার, সন্তানের কবরে বাবা প্রথম মাটি দেয় বলে জানে, আপনি দেবেন না? দেখো মাসুদ, আমি তোমার সম্মান রক্ষা করার জন্য শুধু এখানে এসেছি, আমাকে আর বিরক্ত করো না। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, বড় ভাই হিসাবে আমি কবরে মাটি দেই। তোমার যা খুশি তাই করো। স্যার, আমার ভাই কোথায়? যাকে জিজ্ঞাসা করে সেই কথা বলছে না। আমার ভাই কোথায়? ভাই কোথায় মানে? আপনার ভাই তো গতকালই ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গেছে, কিন্তু আমার ভাই তো বাসায় যায়নি। বাসায় যায়নি তো আমি কি করব? ছাড়া পাওয়ার পর আসামি কোথায় যাবে তা আমি কি জানি? সোহেল ছাড়া পেয়ে গেছে, কিন্তু গেল কোথায়? কি বলছো তুমি? সোহেল কোথায় যাবে? সেটা তো আমারও প্রশ্ন। জেল হাজত থেকে ছাড়া পাওয়ার পর ও এখানে এলো না কেন? তুমি ভালো করে জিজ্ঞেস করে দেখেছো তো? জেলার সাহেব নিজে আমাকে বলেছেন, তাছাড়া রেজিস্টারে আমি ওর সাইন দেখেছি। তুমি যতই বলো, সোহেল ছাড়া পেয়ে বাড়ি ফিরবে না, এটা হতেই পারে না। আমার মন বলছে সোহেল এখনো জেল হাজতেই আছে। জেল হাজতে? কিরে, পালাচ্ছিস কোথায়? তুই নাকি বলেছিস তুই আমাদেরকে ফাঁসিয়ে দিবি। পাশার নামে সোহেলের ফাঁসি দিয়েছি বলে আমাদের নামে কমপ্লেন করবি? বেঁচে থাকা খুব কষ্টে, আয় তোর কষ্ট কমিয়ে দেই। জেলখানায়, জেলখানায় নাসির, নাসির সোহেলকে।